একটা বৃহৎ রাজনৈতিক পট পরিবর্তন, মুক্ত রাজনীতি স্বপ্ন দেখাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের, অন্যদিকে তারুণ্য চ্যালেঞ্জ জানাচ্ছে যত সব অনিয়ম, দুর্নীতি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে। চ্যালেঞ্জ অনেক, কিন্তু সম্ভাবনাও প্রবল। আর এটাই নতুন কিছু, এটাই নতুন বাংলাদেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক পিএলসির নতুন বাংলাদেশে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমাদের যে বিষয়, সেটিও আসলে নতুন বাংলাদেশ কেন্দ্রিক, আগামী বাংলাদেশের সাতকাহন। এবং আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন, আমি একটু পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশ থেকে আছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত, সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এর পাশেই আছেন সৈয়দ আবদুল্লাহ, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। এছাড়াও আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন শরীফ ওসমান হাদি, মুখপাত্র ইনকিলাব মঞ্চ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আজকে যদিও আমাদের বিষয়টি নির্ধারণ করেছি আগামী বাংলাদেশের সাতকাহন, কেমন হবে আগামীর বাংলাদেশ, কিন্তু তার আগে আজকের দিনের সবচেয়ে বড় যেই ঘটনাটি, সেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আমি প্রথমে একটু মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনার কাছে যেতে চাই। রাষ্ট্র নির্বাচনের তারিখ 25 সেপ্টেম্বর থেকে পিছিয়ে 16ই অক্টোবর করা হয়েছে এবং সেই সিদ্ধান্তে ছাত্র শিবির প্যানেল তারা প্রত্যাখ্যান করেছে নির্বাচন, এবং ছাত্রদল স্বতন্ত্র প্যানেল তারা সাধুবাদ জানিয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই টকশোতে সম্মানিত সঞ্চালক, আমার সাথে তরুণ উদীয়মান দুজন বিজ্ঞ আলোচক উপস্থিত রয়েছেন। সম্মানিত দর্শক যারা দেখছেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন, দুটি নির্বাচনেই বিভিন্ন প্রকারে এটিকে পেছানোর জন্য বিভিন্ন অজুহাত খোঁজা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো এক প্রকার রিট করে এটিকে কোনো ধরনের আইনি ব্যাকগ্রাউন্ড ছাড়াই স্থগিত করা হয়েছিল। তো আমরাও আশঙ্কা করছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনটাও এরকম কোনো একটা বেড়াজালে আটকে যেতে পারে। যারা সুযোগ সন্ধানী, যারা এই নির্বাচনটা হোক তাড়াতাড়ি, যথাসময় অনুষ্ঠিত হোক চায় না, তারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালাচ্ছিল বলে আমরা খবর পাচ্ছি। নির্বাচন পিছিয়ে লাভ কি? নির্বাচনের পিছিয়ে লাভ কার? আপনাকে হিসাব মিলাতে হবে। এই নির্বাচনে বিজয়ী হলে তরুণ প্রজন্ম বিজয়ী হবে। আপনাদের আজকে যে শিরোনাম দিলেন, যারা নতুন বাংলাদেশ চায়, নতুন ক্যাম্পাস চায়, ক্যাম্পাস থেকে হলের গেস্ট রুম, তারপরে গণরুম, এরপরে ছাত্রদেরকে জোর করে কর্মসূচিতে নিয়ে যাওয়া, এ সকল জায়গা থেকে যারা মুক্তি চায় না, এই অবস্থা মুক্ত ক্যাম্পাস চায় না, তারা সে ধরনের পরিবেশ চায়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং ডাকসু নির্বাচনে যারা পরাজিত হয়েছে, যারা উল্লেখযোগ্য সংখ্যক রেজাল্ট করতে পারেনি, তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়তে আরও বেশি আশঙ্কা। সেই জায়গা থেকে তো সেটা হতে পারে। এজন্য আপনাকে হিসাবটা মিলাতে হবে। এখন পর্যন্ত আমরা জানি যে আশঙ্কাটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বলা হয় যে শিবিরের সবচেয়ে বড় অভয়ারণ্য বা শিবিরের সবচেয়ে বেশি দখলদারিত্ব সেখানে আছে। আসলে কি সেই জায়গা থেকে তাদের আশঙ্কা? দেখেন, এখানে অভয়ারণ্য শব্দটা বা দখলদারিত্ব শব্দটা চাইতে আমি বলবো যে ছাত্র শিবির ডোমিনেট ছাত্র সংগঠন সবসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলাম বিশ্ববিদ্যালয় কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, কিন্তু সে অধিকার বা ওই অধিকারের জায়গা থেকে, ছাত্ররাজের জায়গা থেকে সুযোগ দেওয়া হয়নি। বারবার আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন পরিবেশ পরিষদ বা নাম কষে বিভিন্ন নাম দিয়ে বহুবার চেষ্টা করা হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিলাম, কিন্তু সেভাবে প্রকাশ্য কর্মসূচি পালন করতে পারেনি। সুতরাং রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয়টা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে ছাত্রদের অধিকার আদায়ে ছাত্র বান্ধব কর্মসূচি পালন করার ক্ষেত্রে শীর্ষ ছাত্র সংগঠন কোনটি, নির্দ্বিধায় সকল ছাত্র সংগঠন স্বীকার করবে এবং যারা খোঁজখবর রাখেন তারা সকলে স্বীকার করবেন, সেটি ইসলামের ছাত্র শিবির। সুতরাং ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো অবধারিত এই বিশ্ববিদ্যালয় সেই প্যানেল সর্বোচ্চ সংখ্যক বিজয়ী হবে, এটি প্রত্যাশা স্বাভাবিকভাবে করা যায়। আপনার কাছে আসবো, আমি একটু সৈয়দ আবদুল্লাহ আপনার কাছে আসবো যে স্বতন্ত্র প্যানেল এবং ছাত্রদল তারা এটিকে সাধুবাদ জানিয়েছে, ছাত্র শিবির প্রত্যাখ্যান করেছে নির্বাচনের যে তারিখ দেওয়া হয়েছে সেটিকে, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24-এর দর্শক এবং আমার সাথে যারা সহ-আলোচক আছেন। প্রধানত এই ব্যাপারটা এক্সক্লুসিভলি রাজশাহী ইউনিভার্সিটির ব্যাপার। সো এই ব্যাপারটা রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট, রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন তারা যেভাবে বুঝবে, বাইরে থেকে আমরা অনেক বিশ্লেষণ করতে পারি, কিন্তু দিন শেষে তাদের পরিবেশটা কেমন আছে, তাদের মতামতটা কেমন আছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখেন, রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্টরা কালেকটিভলি কী চায়, আবার জাস্ট কয়েকটা আর্গুমেন্ট আমি একটু দেখলাম আর কি, যে পূজার ছুটি শুরু হয়ে যাচ্ছে খুব দ্রুত, এটাও তো একটা বাস্তব ঘটনা। বিশ্ববিদ্যালয়ে যখন পূজার ছুটিটা শুরু হবে, স্টুডেন্টরাও চলে যাওয়ার একটা ট্রেন্ড চালু হয়, বাট একই সাথে 2 দিন যাবত, মানে আমি কিন্তু বলছি না যে ওই ডেটে হওয়া নিয়ে আমার কোনো ব্যক্তিগত অভিমত আছে কিনা, আমার কথা এখন হইলেও সেটা ইলেকশন,
কয়েকদিন পরে হলেও সেটা ইলেকশন। মানে আমার কাছে এই হওয়া না হওয়া নিয়ে ব্যক্তিগত কোনো মতামত নাই, কিন্তু একটা ঘটনা দেখলাম এই যে 2-3 দিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে, এমনকি একজন শিক্ষকের গায়ে যেভাবে হাত তোলা হয়েছে, খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। এ ধরনের কেস অনেক জায়গাতেই দেখা যাচ্ছে। সো এই ধরনের হট্টগোল চলছে, পূজার একটা ছুটি আছে। সো ইলেকশন যদি পেছায়ও, আমি যে নিউজটা যেটা দেখলাম সেটা তো অক্টোবর মাসের এই যে প্রথম দিকেই হয়ে যাচ্ছে পূজার ছুটির পরবর্তীতে। তবে এই সামগ্রিক ব্যাপারে আমার কাছে যেটা মনে হয়, ইলেকশন যদি হতে হয় এটা খুবই ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনই হওয়াটা উচিত। তার জন্য যে ধরনের অ্যাডমিনিস্ট্রেশন দরকার, যে ধরনের পরিবেশ দরকার, সেটা যাতে নিশ্চিত করা যায়। এমন যাতে না হয় যে ইলেকশন চলছে, ইলেকশন চলার ভেতর জাহাঙ্গীরনগরে যে ধরনের একটু অস্থিরতা দেখা যাচ্ছিল, সেই জাতীয় অস্থিরতা যাতে কখনোই না দেখা যায়। সো সামগ্রিক প্রেক্ষাপটে আমি যেটা মনে করি যে একেবারে ছুটি ঘনায় আসছে এমন কোনো সময়ও যাতে না হয়, আবার সার্বিকভাবে স্থিতিশীলতাও যাতে থাকে, সবকিছু মিলে ইলেকশনটা হওয়া উচিত। বাট অ্যাপার্ট ফ্রম এভরিথিং, এই ডিসিশনটা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং তাদের প্রশাসন। ধন্যবাদ। শরীফ ওসমান হাদে, আপনার কাছে আসবো, একই বিষয়। মানে প্রথমত এটাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সেখানকার শিক্ষকেরা, তো তারা যদি তাদের এই ব্যাপারে বলতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। এরপর আমরা বাহির থেকে যেটুকুন দেখি, তো আমার মনে হয় যে ডাকসুর একটা জাতীয় চরিত্র ছিল ঢাকার মধ্যে হবার এবং প্রাণকেন্দ্র হবার। এখন প্রত্যেকটা ক্যাম্পাসকে বরং আমি একটু আমার ভিন্ন করে বলতে চাই যে ছাত্র সংসদ নির্বাচনগুলোকে আমরা যেরকম মেইন স্ট্রিম এত ফোকাস করে সামনে আনছি, তাতে ভালো মন্দ দুই দিকই আছে। তো আমার মতে একটাই কথা, ইলেকশনটা মানে যখন ডেট ঘোষণা হয়েছিল, অফকোর্স বিশ্ববিদ্যালয়ের তো ক্যালেন্ডার আছে। নির্বাচনের যে পরিমাণ কভারেজ হচ্ছে বা মিডিয়া কভারেজ হচ্ছে সেটা আসলে খুব ওভার হাইপড, এরকম হ্যাঁ, মানে এটা তো আমার কাছে মনে হয়। আর ছাত্র সংসদের নির্বাচনগুলোকে আপনি যখন জাতীয় মূলধারাগুলো এত গুরুত্ব দিয়ে কভারেজ দিবে, তখন হয় কি ওইখানকার ছাত্র সংগঠনের যে কেন্দ্রীয় রাজনৈতিক দল আছে তারাও প্রচন্ড প্রেশারের মধ্য দিয়ে যান, এবং এই প্রেশার হওয়ার ফলে তারা ওখানে কোনো না কোনোভাবে বেশি একটু প্রেশার দেওয়া বা জিতে আসাটা এটা তারা মনে করেন। এখন ধরেন ওখানে শিবির হোক বা ছাত্রদল হোক, যারাই হোক, তো এখানে যারা ভালো করবে বা খারাপ করবে, যেহেতু ওটার একটা ন্যাশনাল হাইপ তৈরি করা হয়, তো ওটা আবার জাতীয় পর্যায়ে তো একটা ইস্যু তৈরি হয়। এই জন্য আমার মতে যে ছাত্র সংসদটাকে ক্যাম্পাসের মধ্যে রাখতে পারলেই সব থেকে সুন্দর। এটা নিয়ে ন্যাশনালি একটু বরং আমার মতে কম আলাপ হলে ভালো। আর রাজশাহী ইউনিভার্সিটির সেটা আপনি যেটা বললেন যে পুজোর ছুটিটা তো ইস্যু হয়েছে, কিন্তু ব্যাপার হলো একটা বিশ্ববিদ্যালয়ের তো বার্ষিক ক্যালেন্ডার থাকে, একাডেমিক ক্যালেন্ডার থাকে, রাইট? তো ওর মধ্যে তো পুজোর ছুটি নিশ্চয়ই আগেই দেয়া ছিল। তো ওনাদের প্রথমবারই ডেট ফিক্স করা উচিত ছিল, এটা বুঝে যে পূজার ছুটি যখন শুরু হয়ে যাবে তখন অনেকে বাড়ি চলে যাবে, নির্বাচনের আমেজটা থাকবে না, রাইট? এখন এরপরে যদি সবাই মিলে এই সিদ্ধান্ত নেয়, আমার পরামর্শ এটাই, এরপরে সামনে যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হবে, একবার ডেট পিছিয়ে গেলে তারপরে আবার ডেট যখন পড়ে তখন এটার একটু সিগনিফিকেন্সগত ঝামেলা অনেকের মধ্যে তৈরি হয়। সুতরাং ডেটটাই এমন করে দেওয়া যাতে চেঞ্জ করা না লাগে। ধন্যবাদ। আমি একটু ইয়াসিন আরাফাত আপনার কাছে আসবো। 2012 সালে শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দিয়েছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও সেই সময় তখন থেকে বহু শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছেন। এটাই কি আসলে জাকসু বা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ভোটের হিসাব পাল্টে দিল কিনা, আপনি মনে করেন তাই? দেখেন, কওমি মাদ্রাসার স্বীকৃতিটা হচ্ছে দাওরা হাদিসকে মাস্টার্সের স্বীকৃতি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে আপনাকে জেনারেল যে মাদ্রাসা শিক্ষা দাখিলা এবং আলিম পাশ করে তারপরে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় হতে হয়। কিন্তু কওমি লেভেলে দাখিল আলিমের স্বীকৃতি আছে বলে আমার জানা নাই, বা আমার মনে হচ্ছে জিনিসটা নাই। সুতরাং কওমির শিক্ষার্থীরা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে, তথ্যটা আমার মনে হচ্ছে সঠিক নয়। কিন্তু আমাদের ফজলুর রহমান ভাই যে কথা বলছেন, দলে দলে মাদ্রাসা ছাত্ররা ভর্তি হচ্ছে, দেখেন মাদ্রাসা কারিকুলামকে বারবার ক্ষতবিক্ষত করে শুধুমাত্র এই অভিযোগের ভিত্তিতে যে মাদ্রাসা ছাত্ররা ইংলিশে 100 মার্কে পড়াশোনা করে, তারা কলেজে 200 মার্কে পড়াশোনা করা ছাত্রদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, সেখানে কীভাবে সমান তালে একটা সাবজেক্টে যেতে পারে। এই অনেক ইস্যুর পরিপ্রেক্ষিতে মাদ্রাসা কারিকুলামকে কলেজের সমকক্ষত করে, বিশেষ বাংলা, ইংরেজি বা গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো সমকক্ষ করা হয়েছে। সেখানে এসে দেখা যায় একটা সাবজেক্টে বা একটা বিভাগে যখন দেখা যায় 100-তে 14 জন পাশ করে, সেখানে আবার প্রথম সারিতে মাদ্রাসা শিক্ষার্থী থাকে। তো মাদ্রাসা শিক্ষার্থীরা আলাদা কোনো ফেসিলিটিসের কারণে, আলাদা কোনো সুবিধার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছে, বিষয়টা এরকম নয়।
বরং মাদ্রাসা শিক্ষার্থীরা তাদের যোগ্যতার বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে। এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে গোল্ড মেডেলিস্ট হওয়া, রাষ্ট্রপতির স্বর্ণপদক পাওয়া অনেক শিক্ষার্থীর রেকর্ড আমাদের সামনে আছে, যারা মাদ্রাসা শিক্ষার্থী হওয়ার পরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে তারা মেধার স্বাক্ষর রেখেছেন। সুতরাং মেধাকে দমিয়ে রাখা বা একটা জনগোষ্ঠীকে আপনি এক এক নামে ট্যাগ দিয়ে, ট্যাগের যে সিস্টেমটা রাজনীতিতে থাকে, এটাও পড়ালেখার ক্ষেত্রে বিগত 16 বছরের কারণে বহুবার আমরা দেখেছি। এই জায়গা থেকে উত্তরণ 5 আগস্টের পরে অবশ্যই ছাত্র সমাজ চায়। সুতরাং নতুন করে আবার এটিকে সামনে নিয়ে এসে যে মাদ্রাসা শিক্ষার্থী বলে আমি তাকে হেয় করবো, প্রতিপন্ন করব, নিম্ন জনগোষ্ঠী বলে তাকে প্রতিপন্ন করব, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে তাকে আমি ক্রিটিসাইজ করব, এটা তো রাজনীতির সভ্য ভাষা হতে পারে না। এটা তো শিক্ষার দ্বার উন্মোচনের জায়গা থেকে শিক্ষার দ্বারটাকে রুদ্ধ করবে। আমরা সবার জন্য উন্নত সুযোগ রাখবো, সবাই প্রতিযোগিতা অংশগ্রহণ করবে, মেধার স্বাক্ষর যে রাখবে সে তার চূড়ান্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। সাইদ আব্দুল্লাহ, একটু আমাকে বলবেন যে ডাকসু জাকসুতে ভোটের হিসেব কেন পাল্টে গেল? এই জায়গায় আসলে আলোচনাটা করতে হলে সামগ্রিকভাবে আলোচনা করাটার দাবিটা রাখে। এই যে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনগুলো এগিয়ে যাচ্ছে, আমি মনে করি যে এই ইলেকশনগুলো একেবারে শুরুতেই যে আলোচনাটা উঠছিল, আমি জাস্ট ওই জায়গায় একটু ফোকাস করতে চাই যে ইলেকশনটা প্রত্যেক বছরই হওয়া উচিত, এমনভাবে হওয়া উচিত যাতে করে মনে না হয় যে এটা 28 বছর পরে হবে এবং তারপরে এত বড় একটা হাইপ হবে যে ন্যাশনাল একটা মানে ইস্যু হয়ে দাঁড়িয়ে যাবে। যদি প্রত্যেক বছরই ইলেকশনগুলো হয় তাহলে এত বড় একটা হাইপ হবে না, জাস্ট বছর শেষে একটা আনুষ্ঠানিক একটা জায়গা যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বাই রোটেশন চেঞ্জ হতে থাকবে, সেই জায়গাটা হওয়া উচিত। এরপর যদি আসেন যে এই প্রেক্ষাপটে কিভাবে রেজাল্টটা একদিকে চলে গেল, কিভাবে একটা মনে হচ্ছে যে একটা প্যারাডিম শিফট হয়ে গেছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে যেভাবে চলছিল আসলে এই ধরনের ঘটনা মানে হয়তো বা এই অর্থে কেউ চিন্তা করে নাই, কিন্তু মোটামুটি এইরকম হবে যারা টুকটাক স্টুডেন্ট পলিটিক্স ক্যাম্পাসগুলোতে নজর রাখে তাদের কাছে এটা একেবারেই অপ্রত্যাশিত হবে, ব্যাপারটা এরকম ছিল না। তার কারণটা হলো দেখেন যে স্টুডেন্ট পলিটিক্সের ব্যাপারে যারা যারা পার্টিসিপেট করেছে তাদের হলে থাকার যে কালচারটা, হলে তারা ছিল কিনা, ইভেন 5 আগস্টের পরবর্তী সময়ে এমনও কিন্তু কিছু পরিবেশটা ছিল যে সাধারণ শিক্ষার্থী নামে অনেক ব্যানার দাঁড়িয়ে গেছে, যারা মেইন স্ট্রিম অন্য অনেক রাজনীতি যে আমরা এই রাজনীতি চাই না, অমুক চাই না, তমুক চাই না, কিন্তু তারাই গিয়ে দেখা গেছে আবার অন্য একটা সংগঠনে যোগ দিয়েছে, আবার তারা ইলেকশনও করেছে। সো আমার কাছে যেটা মনে হয়, যেমন ছাত্র শিবিরের আমার কাছে মনে হয় যে একটা লম্বা টাইমের প্রস্তুতিটা ছিল, এই প্রস্তুতিটা অন্য অনেকেই নিতে পারে নাই। সো কৌশলগত দিক থেকে তারা অবশ্যই এগিয়ে ছিল, এ ব্যাপার তো বলতেই হবে যে তারা তাদের যারা যারা প্রার্থী হতে পারে সেই পটেনশিয়াল প্রার্থীদেরও যেভাবে স্টেজটা দেওয়া দরকার, যেভাবে তাদের বিকাশ করার সুযোগটা দেওয়া দরকার, তারা কিন্তু অনেক আগে থেকে প্ল্যান করে দিয়েছে। হোয়ারঅ্যাজ ছাত্রদল তারা 20-25 দিন আগেও জানে না যে তাদের প্রার্থীটা কারা হবে, যে একদম সভাপতি সেক্রেটারি তারা হবে নাকি একদম ইয়াং বয়সের কেউ হবে। সো এই ধরনের মানে দোটানা অবশ্যই ছিল। ছাত্রদল তো আসলে অনেক পুরনো সংগঠন, কিন্তু তারপরেও আসলে তাদের এই প্রস্তুতি কেন ছিল না? আমি তো 15 বছর ক্যাম্পাসে ঢুকতে না পারা, এটা অবশ্যই একটা বড় কারণ, অবশ্যই একটা বড় কারণ। আবার লাস্টের দিকের ঘটনা যদি আমি বলি যে মানুষের মনস্তাত্ত্বিক দিকেও কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে। আবার ছাত্রদলের যে ক্যান্ডিডেটগুলো ছিল তারা কিন্তু যথেষ্ট কাজ করেছে, তাদের ডেডিকেশন নিয়ে কোনো ঘাটতি ছিল না, কিন্তু এমন অনেক ক্ষেত্রে হয়েছে যে ক্যাম্পাসের আশেপাশের পারিপার্শ্বিক কিছু ব্যাপার তাদের উপরে দেখা গেছে চেপে বসেছে। যেমন আজকে ছাত্রদল একটা প্রেস ব্রিফিং করে, ওই জায়গাতে আমি দেখলাম যে ওই যে মায়ের ছিল, তানভীর ছিল, তারপর ওই যে সবাই যারা ছিল, যারা ছাত্রদলের প্যানেলে ছিল আর কি, আবিদ ছিল। তো একটা জবাবে একজন সাংবাদিক যখন একজন নেতাকে নিয়ে, একদম স্থায়ী কমিটির একজন নেতার ইস্যু নিয়ে যখন প্রশ্ন করেছে, দেখলাম ছাত্রদলের মেহেদি যে ছিল, আমাদের ছোট ভাই মেহেদি, ওই সাইডে হামিম ছিল, এরা দেখলাম স্পেসিফিক্যালি বলছে যে আমরা ছাত্রদলের প্রতিনিধিত্ব করছি এই জায়গাতে, আমরা বিএনপির ওই নেতার প্রতিনিধিত্ব করছি না, আপনার যদি এটা জানার থাকে তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন, কারণ আমরা এই মুহূর্তে ছাত্রদলের প্রতিনিধিত্ব করছি। সো এই যে একটা বোল্ড স্টেটমেন্ট চলে আসলো, আমার কাছে মনে হয় এই গুণগত রাজনীতিটার কিছু কিছু জায়গায় ঘাটতি ছিল, এমনকি বাইরের কিছু ব্যাপারে তাদের ওপরেও অনেক কিছু চেপে গেছে, যে ব্যাপারটা অনাকাঙ্ক্ষিত ছিল। একই সাথে প্রস্তুতির যে ব্যাপারটা, একটা সংগঠন অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েছে, অন্যরা সেই সুযোগটা পায় নাই। এটা সাংগঠনিক স্ট্রাকচার বলেন বা ক্যাম্পাস কেন্দ্রিক জায়গায় যেভাবে মানে কাউকে কাউকে বিকাশ
মানে বিকশমান রাখার যে সুযোগটা দেওয়া হয়েছে, এই ধরনের অনেক কিছুই আলোচনায় আসতেই পারে। জি, আমরা আপনার কাছে আবার আসবো। হাদি, একটু আপনার কাছে যাই যে এবারের ডাকসু বা জাকসু নির্বাচনে যা দেখা গেল, এটার হয়তো প্রতিফলন চট্টগ্রাম চাকসু বা রাকসুতে হবে কিনা সেটা আসলে বলা যাচ্ছে না, কিন্তু তারপরেও আসলে কোন জিনিসটা ভোটারদের মনে আসলে বেশি প্রভাব ফেলেছে বলে মনে করেন? মানে প্রথম কথা হলো ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কেমন হতে পারে এটা আমরা এখানে সবাই মোটামুটি এমনিতেই অনুমান করতে পারি যে সব জায়গায় দীর্ঘদিন ধরেই শিবিরের অ্যাক্টিভিজম আছে। বাট যেটা অনেকের হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরপরও সায়েদ একটা কথা খুব প্রপারলি অ্যাড্রেস করেছে, সেটা হলো যারা ক্যাম্পাসের পলিটিক্স নিয়ে মোটামুটি খোঁজখবর রাখে তাদের কাছে কিন্তু ডাকসুর এই রেজাল্ট খুব বেশি ছিল না, মানে ধাক্কা লাগার মতো ছিল না। তারা মোটামুটি এরকম হবে, হয়তো একটু কম বেশি হয়েছে, খোঁজ খবরটা সবার কাছে ছিল। বাস্তবতা হলো দুইটা আগামী ব্যাপার। রাজনীতি কি আসলে এরকমই হতে না, যাচ্ছে? এখন ছাত্র দুইটা রাজনীতি ব্যাপার কি এরকম দেখেন, হতে অনেকে যাচ্ছে? যেটা বলতে চায় যে এই যে ডাকসু বা ছাত্র সংসদ নির্বাচনগুলোর ইম্প্যাক্ট জাতীয় নির্বাচনে পড়বে কিনা, এর উত্তর দুটো, পড়বে আবার পড়বে না। খেয়াল করবেন আপনি যখন ছাত্র সংসদ নির্বাচন করছেন তার ভোটার কিন্তু সকল একটা এজ গ্রুপ, অলমোস্ট একরকম এজ গ্রুপ, তাদের চিন্তা কাঠামো, তাদের ভাবনা এবং তাদেরকে রিচ করা এর প্রক্রিয়া একটা রকম। সুতরাং তাদের মনস্তত্ত্ব যেটা বাংলাদেশের যে বাকি কোটি কোটি ভোটার গ্রামে প্রান্তিক পর্যায়ে মাঠে ঘাটে হাটে, তাদেরকে কিন্তু আপনি ওইভাবেই পারবেন না। সুতরাং দুইটা ব্যাপার, আমি যেটা মনে করি এই যে ক্যাম্পাস ছাত্র সংসদগুলো নির্বাচন হচ্ছে এর একটা ইম্প্যাক্ট পড়বে আরবান মিডল ক্লাসের উপরে। আরবান মিডল ক্লাস যাদের ব্যাপারে অনেক ট্যাবু ছিল অনেক ব্যাপারে, তারা একটু নতুন করে ভাববে, নিশ্চয়ই ভাববে। কিন্তু যে প্রান্তিক ভোটার আমাদের কোটি কোটি আছে তাদের মধ্যে যে ব্যাপক পড়বে সেটা না, বাট কিছু ইম্প্যাক্ট পড়বে। কিন্তু কিন্তু একদম তারপরে আপনি কি মনে করেন না যে আসলে তরুণ ভোটাররা এবারের নির্বাচনে একটা বড় মানে X বড় factor না, হয়ে দাঁড়াতে বড় পারে? না, বরং এইবার তরুণ ভোটাররাই হবে কি ফ্যাক্টর। মানে তরুণ ভোটাররা দেখেন, তরুণ ভোটার শুধু একজন ভোটার না, ব্যাপারটা হলো একটা পরিবারে ধরেন 5টা ভোট আছে, বাবা মা এবং এরকম ধরে, তো এইখানের দ্য ইয়াংগেস্ট ভোটার তার এটা কেমন, প্রভাব কেমন, সে যদি ধরেন একজন প্রার্থীকে পছন্দ করেছে, তো সে গিয়ে কি করতে পারে, সে তার বাবাকে কনভিন্স করে, মাকে কনভিন্স করে, সে তার খালাকে কনভিন্স করে, এইটাকে তুমি ভোট দিতেই হবে, দিবা না কেন, ইনসিস্ট করতে পারে, এবং সে ওই যে কনভিন্স করে তাতে কনভিন্সড অনেকে হবে। ব্যাপার হলো বাবা বা মা এই অ্যাক্টিভিজমটা করেন না তাদের বিভিন্ন ব্যস্ততার কারণে, কিন্তু তরুণ ভোটাররা যারে পছন্দ করেন তার ব্যাপারে বিনা পয়সায় আবেগের জায়গা থেকে শুধু অ্যাক্টিভিজমই করবেন না, তিনি তার পরিবারের পুরো ভোটের প্যাটার্নটা বদলাই দিতে পারেন। এই শক্তিটা ইয়াংদের আছে। সুতরাং আমরা মনে করি যে ইয়াংদের চিন্তাই এবার সব থেকে বেশি প্রতিফলিত হবে। ধন্যবাদ। আমি একটু আরেকবার ইয়াসিন আরাফাত আপনার কাছে আসবো, একটু বলবেন যে আসলে রাজনৈতিক দলগুলো বা জামায়াত ইসলাম এই মুহূর্তে দেশের জনগণকে নিয়ে কি ভাবছে? আমি সেটা বলছি, তার আগে একটা পয়েন্ট একটু মার্ক করা দরকার। সাইদ আব্দুল্লাহ ভাই বা ইদানিং টকশোতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে ভূমিধস বিজয়ের ক্ষেত্রে যে কথাটা বেশি আসে, যে ছাত্র শিবির প্রস্তুতি নিয়েছিল বহু আগে থেকে। আপনারা লক্ষ্য করবেন যেটাকে ছাত্র শিবিরের প্রস্তুতি বলা হচ্ছিল, এটা ছাত্র শিবির কিন্তু রুটিন মাফিক কাজ। ছাত্র শিবির ছাত্রদের কল্যাণে নিয়মিত কাজ করে থাকে। এই যে আমরা কোচিং সেবা দিই, আমরা স্টাইপেন্ড দিই, বৃত্তি দিই, আমরা লাইব্রেরির সুবিধা দিই, আমরা বই পুস্তক দিই, বিভিন্ন সহায়তা প্রদান করি, এটা কি ভোট আসলে আমরা যে সারা দেশে যে আমাদের ছাত্র শিবিরের যে কর্মসূচিগুলো চলে, সারা দেশে কি কোনো ভোট হয়? হয় না। তাহলে ছাত্র শিবিরের যেটাকে অন্য ছাত্র সংগঠন প্রস্তুতি হিসেবে দেখছে, এই কাজটাকে ইসলামী ছাত্র শিবির নিয়মিত রুটিনভাবে কাজ হিসেবে মনে করে। আমি মনে করি আগামী দিনে ছাত্র শিবিরকে পরাজিত করতে হলে এই ভালো কাজগুলোকে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে রুটিনভাবে কাজে পরিণত করতে হবে, তাহলে তারা ছাত্র সংগঠনগুলো বা ছাত্র সমাজের ম্যান্ডেট পাবে। এই মুহূর্তে জামাত ইসলামী কি ভাবছে দেশের জনগণকে নিয়ে? দেখেন, এই মুহূর্তে জামাত ইসলামীর কিছুদিন আগে কর্মসূচি আপনারা দেখেছেন, যারা মৌলিক কিছু বিষয় আমরা কনসার্ন চাই। একটা হচ্ছে যে রক্তপাতের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে, আহতের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম, এই নতুন বাংলাদেশের প্রত্যাশিত ভিত্তিটা রচনা হবে জুলাই সনদের আইনগত ভিত্তি দিয়ে। আমরা সবার আগে এই জিনিসটা চাই, এই জিনিস আমরা নিশ্চিত করতে চাই। ঐক্যমত কমিশনের প্রথম দফায় 44 দিন, দ্বিতীয় দফায় 1 মাস, আর তৃতীয় দফায় এসে আরও শুরু করার জন্য বৃহস্পতিবার থেকে গত কয়েকদিন আগ পর্যন্ত 4টা বৈঠক হয়েছে। তো এই বৈঠকগুলোতে আমরা বারবার বলছি এখানে 166টা বিষয় ছিল আলোচনার জন্য, এর মধ্যে 86টা বিষয়ে সকল দল ঐক্যমত হয়। দ্বিতীয় দফা 19টা বিষয়ের মধ্যে 10টা বিষয়ে বিভিন্ন দল নোট অফ ডিসেন্ট দেয়। এই সব আলোচনা হলো, কিন্তু তার আইনগত প্রক্রিয়া কি হবে, বাস্তবায়নের পদ্ধতিটা কি হবে, এটা আজকে পর্যন্ত খোলাসা হয়নি। বিভিন্ন আলাপ আলোচনা হচ্ছে। এটাকে নিশ্চিত করার জন্য ইতিমধ্যে জাজ এবং বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি মেম্বার, টিচার, সাংবাদিক, বুদ্ধিজীবী নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। তারা একটা
সাংবিধানিক ডিক্লারেশন অথবা গণভোটের কথা সেখানে তারা সুপারিশ করেছে। দেখেন আপনি 2 মাস 3 মাস বা প্রায় 60 70 80 দিন আলোচনা করলেন, কিন্তু আলোচনা করে দিন শেষে এখনো পর্যন্ত আমি জিনিসটা জানলাম না। জামাত ইসলামী সবার আগে এই জুলাই সনদের আইনগত ভিত্তিটা চায়। দ্বিতীয় হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। জুলাই সনদের ভিত্তির মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের জন্য বিগত 16 বছর এদেশের তরুণ প্রজন্ম থেকে শুরু করে সবাই ভোট দিতে পারেনি, একটা সুন্দর নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চাই। আর নির্বাচনের ক্ষেত্রে 53 বছর ধরে আমরা যে সিস্টেমে নির্বাচন করে এসেছি, প্রতি বছর প্রশ্ন ছিল, এই জায়গায় ক্লিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে আপনাদের কর্মসূচি চলছে, আপনারা সেই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে ভাবছেন, তাই তো? অবশ্যই। ঠিক আছে, আমরা এই মুহূর্তে একটা ছোট বিরতিতে যাব। বিরতির পর রাজনৈতিক দলগুলো আসলে কোন জিনিসগুলো নিয়ে ভাবছে না সেই বিষয়ে আলোচনা থাকবে। মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশের নিচে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান, আমাদের সঙ্গে আমাদের অতিথিরা আছেন। সাইদ আব্দুল্লাহ, আপনার কাছে একটু আসি। আপনি কি মনে করেন রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে কোন জিনিসটি নিয়ে ভাবছে না? ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন। সব সময় আমরা শুনি যে রাজনৈতিক দল এটা ভাবছে, এই ব্যাপারে আপনাদের মতামত কি? এই প্রথমবারের মতো আমি শুনলাম যে রাজনৈতিক দলগুলা কি নিয়ে ভাবছে না। আমার কাছে যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলা আড়ালে আবডালে যাই বলুক, মোটা দাগের অনেকগুলো রাজনৈতিক দল একটা ব্যাপার নিয়ে ভাবছে না, সেটা হইল যে দেশে ইলেকশন না হওয়ার মতো যে পরিস্থিতি একটা তারা চিন্তা করছিল বা না হওয়ার মতো, এই ব্যাপারটা তারা আর ভাবছে না। হাতে গোনা কেউ কেউ থাকতে পারে যে আড়ালে আবডালে হয়তো বা ভাবছে ইলেকশনটা না হইলে ভালো, কিন্তু মোটা দাগে সবাই ভাবছে যে একটা ইলেকশন হওয়াটা অত্যন্ত জরুরি। রাজনৈতিক দলগুলোর ভাবার জায়গায় একদম কালেকটিভলি প্রত্যেকটা দলের কথাই আমি বলছি, কারণ বিএনপির জায়গা থেকে, জামাতের জায়গা থেকে, এনসিপির জায়গা থেকে, XYZ প্রত্যেকটা রাজনৈতিক দলের জায়গা থেকে যে মানুষের মনোজাগতিক যে পরিবর্তনটা এসেছে, এই পরিবর্তনটাকে প্রত্যেকে নিজস্ব লেন্স দিয়ে দেখে ব্যাখ্যা করে মনে করছে যে জনগণ তাদের সাথেই শুধুমাত্র আছে। এই ধারণাটা যে অনেক ক্ষেত্রে বুমেরাং হতে পারে, এই ব্যাপারে কেউই ঠিকমতো ভাবছে না। এর কারণ আমি লক্ষ্য করে দেখি, ধরেন আমি যদি একদম দল ভেঙে ভেঙে বলি, বিএনপির জায়গা থেকে তাদের নিজেদেরকে রিভিউ করার অনেক সুযোগ আছে। যেমন 1 বছরে অনেক ভালো কাজ যেমন হয়েছে, অনেক জায়গায় পলিটিক্সের কথা আসছে, তারা হেলথ খাতকে কিভাবে ঢেলে সাজাবে, এডুকেশন খাত কিভাবে ঢেলে সাজাবে, বিজনেসের খাতটাকে কিভাবে সহজ করা হবে, তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা কিভাবে করা হবে, আইটি সেক্টর কিভাবে বুম করবে, এমনকি গ্রামের যারা গৃহিণীরা আছে তাদের ইনকামের সোর্সটা কিভাবে বাড়বে, প্রত্যেকটা জায়গায় ব্যাক এন্ডে খুবই সিরিয়াস লেভেলের কাজ হচ্ছে। কিন্তু দেখেন এই বার্তাটা মানুষের মুখ দিয়ে মানুষ তো আসলে দেখতে চায় যারা বলছে তারা কোন টোনে বলছে। কেউ কেউ আছে খুবই কনভিন্সিং ওয়েতে তারা বলার চেষ্টা করছে, আবার এমন একটা অংশ আছে যে কথা বলার শুরুতেই এমন একটা কথা বলছে যে পরের অংশটা আর শোনার জন্য তাদের আর ওইটা তারা মানে পরোয়াও করছে না যে কি বলছে না বলছে, একটা বিতর্কের জন্ম দিয়ে দিচ্ছে। অনেক জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি আছে। এই বিশৃঙ্খল পরিস্থিতি যেমন বিএনপিরও সামাল দেওয়া উচিত, এই ব্যাপারটা তাদের ভাবা উচিত যে জনগণ টেকেন ফর গ্রান্টেড ভোট দিবেই, এই ধারণা থেকে তাদের বের হয়ে আসা উচিত যে ঠিক আছে আর একটা দল নাই অথবা আমাদেরকেই ভোট দিবে। এই ধারণা করে যদি তারা যায়, আমি বলবো এটা বিশাল বড় একটা ব্লান্ডার হয়ে যাবে। ধন্যবাদ। আমি জাস্ট একটু শেষ করতে হবে, জাস্ট যেহেতু বিএনপির কথা বললাম, বিএনপির কথাটা যেহেতু বললাম, ঠিক একইভাবে জামায়াতে ইসলামী ঠিক নিজেদেরকে যে স্ট্যান্ডার্ডে মার্ক করছে যে বিএনপি অ্যাজ ইফ সব অপকর্ম করছে, কিন্তু তাদের যে সব জায়গায় হোল্ড আছে তারাও আবার ধর্ষণের আসামিও হচ্ছে, তারাও বিভিন্ন জায়গায় হয়তোবা তারা চাঁদার নিচ্ছে না, চাঁদার জায়গায় তারা অন্য নামে একই কাজটাই করছে, অনেক জায়গায় তাদেরও কিন্তু অপকর্মের পরিস্থিতি আছে। আবার এই যে নারীদের ইস্যুটাকে কিভাবে ডিল করা যায়, সামনের দিনের বাংলাদেশের অন্যান্য ইকোনমিক পলিসি থেকে শুরু করে অন্যান্য জায়গায় কিভাবে যাওয়া যায় এবং আরো বেশি মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায়, এই ব্যাপারে তাদের রিভিজিট করার জায়গাটা আছে। এনসিপির কথা যেটা বলবো, অনেক সম্ভাবনা নিয়ে শুরু করতে গিয়ে বারবার অন্যের রাজনীতি করেছে, নিজের রাজনীতিটা বাদ দিয়ে, এই কারণে যে চোরাবালির ভেতরে হারিয়ে যাওয়া, এই কাজটা দেখাটা আমার জন্য অত্যন্ত দুঃখজনক। কারণ আমি চাই বাংলাদেশে আরো একটা সেন্ট্রিস্ট পার্টি খুব ভালো মতো দাঁড়িয়ে যাক। কারণ কি, একটা পার্টি যদি দাঁড়িয়ে যায় তাহলে যেটা হবে অন্যদের জন্য রাজনীতির একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। এবার আমি একটু হাদি আপনার কাছে আসব, একটু বলবেন যে আসলে সামনের দিন কি আসলে ভারতের আগ্রাসন মুক্ত রাজনীতি বা একটা দেশ আমরা পেতে পারি? না, এত সহজ হবে না, এত সহজ হবে না। এই জন্য ধরেন এটা তো বোঝাই যায় যে বর্তমানে ইন্ডিয়ান হেজিমনি যেই পরিমাণ অ্যাক্টিভ বাংলাদেশে, এটা তো অনেক যে কোনো সময়ের চেয়ে বেশি অ্যাক্টিভ। এখন আমাদের যে কাজটা, আমাদের দেখেন দুটো ব্যাপার খুব ক্লিয়ার। বাংলাদেশ নামক মানে জমিন যতদিন পর্যন্ত থাকবে
ততদিন পর্যন্ত এর উপরে দখলদারদের বা আধিপত্যবাদীদের আগ্রাসনটাও থাকবে। আর ঠিক তার বিপরীতে ততদিন এই জমিনে কেউ না কেউ আবরার হয়ে উঠবে, লড়াই করবে। মানে আমাদের লড়াইটাই হলো জীবন, আমরা কখনো জিতবো কখনো জিতবো না, কিন্তু এই লড়াইটাকে জারি রাখা। এখন আমাদের যেটা হয়েছে, আমরা যে একটা আগ্রাসন মুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই, ইনসাফের বাংলাদেশ চাই, এই লড়াইটার জন্য একটা সূচনা বিন্দু দরকার। যেমন আমরা যে আমাদের মহান আজাদী 47 হলো, এর আগে তিতুমিরের বাঁশের কেল্লা একটা গুরুত্বপূর্ণ সূচনা বিন্দু ছিল, এরপরে সিপাহী বিপ্লব ছিল, এরকম অনেকগুলো। তা আমাদের এই ইনসাফের বাংলাদেশটা করতে গিয়ে দুটো জিনিস, ইনসাফের বাংলাদেশ করতে গেলেই আপনাকে আধিপত্যবাদ থেকে বের হতে হবে। এখন এই দিল্লির যে আগ্রাসন, দিল্লির যে আধিপত্যবাদ, এটাকে আমরা কালেকটিভলি সকল পলিটিক্যাল পার্টি যদি একসাথে ডিল না করে, তাহলে এখান থেকে কখনো বের হওয়া সম্ভব হবে না। সাপোজ আপনি ধরেন এখন বিএনপি স্ট্যান্ড নিল যে যত ক্ষতি হোক তারা ভারতীয় আধিপত্যবাদের সাথে কোনো মাথা নত করবে না, তারা স্বাধীন সার্বভৌম পলিটিক্সটাই করবে, রাইট? এবার যদি আমি জাস্ট উদাহরণের জন্য বলছি, এবার যদি জামাত ইসলামী কোনো না কোনোভাবে দূরবর্তী সম্পর্ক থেকে আবার দিল্লির কোনো একটা জায়গায় কনভিন্সড হয়, তাহলে তো বিএনপির জন্য ওই জায়গাটা টিকে থাকা কঠিন। আবার উল্টোভাবে যদি জামাত বলে যে না, আমরা এই আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করব, স্বাধীন সার্বভৌম রাজনীতি করব, তখন যদি তারা ফিল করে যে না, বিএনপি কোনোভাবে তাদের সাথে কনভিন্সড হচ্ছে, তারা তাহলে কেন সুযোগ মিস করবে? এই জন্য আমাদের যেটা এখন লাগবে, এই জন্য তরুণদের সব থেকে বেশি জরুরি এমন একটা পলিটিক্যাল ফোর্স লাগবে যারা যে যার রাজনীতি করবে, কিন্তু একটা প্রশ্নে সবাই অটুট থাকবে, সেটা ইনসাফ, সততা এবং আগ্রাসন বিরোধী মনোভাব। ধন্যবাদ। এইটা আমাদের থাকতে হবে। আমি একটু ইয়াসিন আরাফাত আপনার কাছে আসব। জামায়াত ইসলাম ইতোপূর্বেও ভারত বিদ্বেষী বা ভারতের আগ্রাসন মুক্ত রাজনীতির কথা বেশ কয়েকবার বলেছে, আমরা বিভিন্ন গণমাধ্যমে সেটা দেখতে পেরেছি। কিন্তু তারপরেও এত বড় একটা রাজনৈতিক পট পরিবর্তনের পরেও দেশের বাজার থেকে বাড়তি দামে ইলিশ কিনে কিভাবে সেই ইলিশ ভারতের বাজারে কম টাকায় বিক্রি হয়, এই বিষয় নিয়ে কি আসলে জামাত কখনো ভেবেছে? দেখেন, ভারত বিদ্বেষী শব্দটা যেটা বিদ্বেষ নয়, বরং ভারতের যে এজেন্ডা বিরোধী। ভারত আমাদেরকে সবসময় দমিয়ে রাখতে চায়, তারা আমাদেরকে শোষণ করতে চায়, আমাদের রাজনৈতিক দলগুলোকে কুক্ষিগত করে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়। এই জায়গায় আমরা সবসময় ভারতীয় এই নীতি আদর্শের পরিপন্থী। দেখেন, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ এই রাষ্ট্রের মানুষের সাথে ভারতের যে আচরণ করার কথা, বিগত 16 বছর কেন 53 বছরে ভারত সবসময় তার স্বার্থ সংশ্লিষ্ট আচরণ করেছে। এবং কখনো কখনো দেখা যাচ্ছে জেনেভা কনভেনশন থেকে শুরু করে আন্তর্জাতিক যে রীতিনীতি সবগুলো তারা ভায়োলেট করেছে। 2014 সালের নির্বাচনে যখন জাতীয় পার্টিও নির্বাচনে যাচ্ছিল না, ঘোষণা দিয়ে দিচ্ছিল, তখন ভারত এসে চাপ দিয়ে সেখানে নির্বাচনে নিতে বাধ্য করেছে। এবং ভারতের রয়ের যে বাংলাদেশের যে অবস্থানটা, এটা এখনো পর্যন্ত কেটেছে বলে আমরা মনে করছি না। ভারতের আধিপত্যবাদ বিরোধী আচরণের আমি মনে করি অগ্রসেনানী সেনানায়ক ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি তার প্রত্যেকটা ওয়াজ, মাহফিল, বক্তব্য, আলোচনায় সবসময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন, যার কারণে ওনাকে 13 বছর কারাগারে বন্দি রেখে সর্বশেষ চিকিৎসা প্রয়োগে হত্যা করা হয়। এই জায়গায় জামাত ইসলামী আদর্শগতভাবে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে আচরণ, সে আচরণ যদি ভারত না করে সবসময় তার প্রতিবাদ করে যাবে। আজকে জামাত ইসলামের 11 জন শীর্ষ নেতৃবৃন্দকে কারাগারে রেখে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কেন করা হয়েছে? আমার প্রশ্নটা কিন্তু আসলে ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। হ্যাঁ, আমি বলি এটার মূল হচ্ছে কি, আমার প্রশ্নটা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিল। হ্যাঁ, আমি বলছি ভারতীয় আগ্রাসনের একটা গুরুত্বপূর্ণ ছিল ভারতীয় আগ্রাসন নিয়ে কি জামাত ইসলাম ভেবেছে? জামাত তো সবসময় আগ্রাসন বিরুদ্ধে কর্মসূচি পালন করছে। ভারতের আগ্রাসনের বিপক্ষে সবসময় এই দেশের জনগণকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে সবচেয়ে সাহসী ভূমিকা পালন করছে। তাহলে এই দেশের জনগণ স্বল্প মূল্যে বা সুলভ মূল্যে ইলিশ মাছ খেতে পারে না, কিন্তু তারপরেও আসলে জামাত ইসলাম সেই জিনিসের প্রতিবাদ কেন করেনি? একই প্রশ্ন আমি সাইদ আব্দুল্লাহ এবং ওসমান হাদি তাদের দুজনকেও করব, যে আসলে তাদের রাজনৈতিক দল বা তারা যাদের সমর্থক, তারা আসলে সেই ধরনের কর্মসূচি নিয়ে কেন ভাবেনি এতদিন পর্যন্ত, এই পট পরিবর্তনের 1.5 বছর পরে? ভারত যখন টিপাইমুখ বাদের বিষয়ে কথা বলে, তখন জামাত ইসলামী বিভাগীয় পর্যায়ে বড় বড় কর্মসূচি পালন করে, এবং বিশ্লেষকরা মনে করেন ওই কর্মসূচির পর থেকে জামাত ইসলামের নেতৃবৃন্দকে বিভিন্ন প্রপাগান্ডা করে গ্রেপ্তার করে ফাঁসির কাছে ঝোলানো হয়েছে। শুধু আপনি একটা ইলিশের ইস্যু দেখলেন, ইলিশ কেন, জামাত ইসলামের প্রত্যেকটা ইস্যুতে সবসময় প্রতিবাদ করেছে, প্রত্যেকটা ইস্যুতে কর্মসূচি পালন করেছে। আপনি হয়তো ইলিশটাকে আলাদা কর্মসূচি দিয়ে পালন করেছে কিনা সেটা জিজ্ঞেস করতে পারেন, কিন্তু ইলিশ বলেন, বাঁধ নির্মাণ বলেন, ফেলানিকে হত্যা থেকে শুরু করে পাখির মতো গুলি করে সীমান্তে মানুষ হত্যা বলেন, প্রত্যেকটা বিষয়ে জামাত ইসলামী যে 16 বছর অফিসবদ্ধ ছিল, তালাবদ্ধ ছিল, তারপরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জামাত ইসলামী মাঠে ময়দানে সোচ্চার ছিল, বিবৃতির মাধ্যমে সোচ্চার ছিল।
এবং বিভিন্ন আলাপ আলোচনা জামাত ইসলামী সে প্রতিবাদ করে আসছে। কুরবানির ঈদের পর থেকে দ্রব্যমূল্যের দামের ব্যাপক ঊর্ধ্বগতি আছে, বিশেষ করে যদি আমি কাঁচা বাজারের কথা বলি। সাধারণ মানুষের প্রতিদিনের চাহিদা যে কাঁচা বাজার, সেই কাঁচা বাজার এখন গড়ে 60 থেকে 80 টাকার নিচে কোনো কাঁচা বাজার এক কেজিতে এরকম এর চেয়ে কম দামে পাওয়া যায় না। তো তাহলে এই সব বিষয় নিয়ে আমরা দেখতে পেয়েছি যে অনেক ধরনের বিষয় নিয়ে জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল নানা কর্মসূচির কথা বলছেন, আবার অনেকে নির্বাচনের কথা বলছেন, কিন্তু জনসম্পৃক্ত এইসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহ এত কম কেন? আপনি সাংবাদিক মানুষ, সকল বিষয়ে আপনার নলেজে থাকার কথা। জামাত ইসলামী বিগত সময়গুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বহু কর্মসূচি পালন করেছে। আপনি এই সরকারের দেখেন, এই সরকারের যদি আপনি 14 মাস বা 15 মাস হিসাব করেন, দ্রব্যমূল্যের একটা দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল এরকম সময় এই দেশে গেছে, আবার ঊর্ধ্বগতি হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক যে ব্যবস্থা, আপনি যদি এখন যদি ক্রাইসিসের মধ্যে থাকেন, এই ক্রাইসিসটা কি এই 1 বছরের ক্রাইসিস না বিগত 16 বছরের ধারাবাহিকতার অংশ? শুধু আপনাকে সেটা কিন্তু মূল্যায়ন করতে হবে, অর্থনীতিকে বিশ্লেষণ করতে হবে সেই দৃষ্টিকোণ থেকে। সুতরাং এখন যে দ্রব্যমূল্যের বৃদ্ধি, আমরা আমাদের বক্তব্য বিবৃতির মাধ্যমে সে কথাগুলো বলছি। গত কয়েকদিন আগে জামাতের কর্মসূচি পালিত হয়েছে, সেখানে আমরা 5 দফা কর্মসূচি, হয়তো দফার মধ্যে যে ছিল না, কিন্তু আমাদের নেতৃবৃন্দরা সেই কথা বলছেন যে মানুষের ক্রয় ক্ষমতা তার সাধ্যের মধ্যে নিয়ে আসা, এ ব্যাপারে কিন্তু এই সরকারকে ভূমিকা পালন করতে হবে। কারণ এই সরকার জনগণের আস্থার সরকার, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কিন্তু এই সরকারকে দেখতে হবে। সেটা আমরা আমাদের কথাবার্তা বক্তব্য বিবৃতির মাধ্যমে সে কথাগুলো বলছি। আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নেব। বিরতির পর যখন ফিরবো তখন জনসম্পৃক্ত এই গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো নিয়ে এখনো রাজনৈতিক দলগুলো আদৌ ভাবছে কিনা সেটা নিয়ে জনগণের মনে নানা প্রশ্ন আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবো। সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান। আমি একটু এবার আমাদের অতিথি শরীফ ওসমান হাদি আপনার কাছে যাব। এই যে ফ্যাসিবাদ, দুর্নীতি, অনিয়ম, ইনসাফের বাংলাদেশ, এরকম কথা সবাই বলছে, অনেকেই বলে, আপনারাও বলেছেন, কিন্তু এই যে দ্রব্যমূল্যের দাম বেশি, নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র আছে সেগুলোতে আসলে মানুষের কিনতে গেলে বাজারে খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এইসব নিয়ে আসলে কোনো রাজনৈতিক দল, কোনো নেতা বা যারাই নির্বাচন করতে চান তারা কথা বলেন না, কেন বলেন না? প্রথম কথা হলো, দেখুন, মানে ডেইলি কমোডিটিস যেটা, এইটা তো মানুষের সাথে প্রতিদিনকারই জড়িত। এখন আমাদের আলাপটা হলো এইটা নিয়ে, তো সবাই কথা বলতে হবে, বলতে থাকতেও হবে, এবং আমার ধারণা কম বেশি সবাই বলেন, কম বেশি একদম বলেন না তা না। কিন্তু ওই যে একটা কথা, আজকে এই সরকারের ধরেন অনেকগুলো যেটা ক্রাইসিস, তার মধ্যে এটাও তো যে এই সরকারের এই সময়টার মধ্যেও কিছুটা নাগালের মধ্যেও মানুষের কাছে এসেছিল। সম্ভবত গত 8-10 বছরের রোজার মধ্যে এবারের রোজায় মানুষ স্বস্তি নিয়ে বাজার করতে পেরেছিল। এখন একটা যেটা হয়, এই সময়টায় পরেই আবার এরপরই যেটা পুরনো অবস্থায় ফিরে গেলাম, সেটা হলো এখন আবার পুরনো, মানে প্রশংসা করলেই যেন বিপদ, এরপরে আবার পিছনে অবস্থা ফিরতে হয়। এটা হলো বাংলাদেশের নিয়তি। হ্যাঁ, এই সময়টা একটা ক্রাইসিস আছে। এই সময়টা হলো সবজির ক্ষেত্রে সব থেকে বেশি, সেটা হলো যে এই বৃষ্টির সময়ে রবি শস্য যেটা, সেটাও উঠতে একটু সময় লাগে, আগেরও ফসল কম থাকে। এমনিতেই সবসময় যে কোনো সবজির চেয়ে এই 2 মাসটা একটু সবজির দাম চড়া থাকে। এর মানে আমি এটাকে লেজিটিমেসি দিচ্ছি না, কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হলো, ধরেন প্রতি বছরই 3বার 4বার বিভিন্ন জিনিসের দাম বাড়বে, দাম কমবে, এটা নিয়ে আমরা কথা বলবো, এটা তো স্থায়ী কোনো সমাধান না। এটা এখন একটা তো স্থায়ী জিনিস সিন্ডিকেট, লাগবে, চাঁদাবাজি কোনো কিছুই থাকার কথা না, কিন্তু তারপরেও কেন? দেখেন একটা ব্যাপার কি, আমরা যেটা করেছি, আমরা সেটার বিরুদ্ধে তুমুল একটা প্রতিরোধ গড়ে তুলেছি, কিন্তু আমরা তো এখন পর্যন্ত রাষ্ট্র করতে পারি নাই। আমরা কেমন রাষ্ট্র গড়তে চাই এটার একটা প্রাথমিক লক্ষ্য মানে বুঝতে পারবো সামনে নির্বাচনে, যে জনগণ কেমন প্রতিনিধি সংসদে পাঠাচ্ছে। এই জন্য আজকে আমি আপনাদের মাধ্যমে বলে রাখতে চাই, নতুন বাংলাদেশের জনগণের মনস্তত্ত্ব নতুন করে তৈরি করতে হবে। কোনো দলীয় প্রতীক না দেখে সবাই যদি নিজের সংসদীয় আসনের যোগ্য প্রার্থীকে, সেটা বিএনপি হোক, জামাত ইসলামী হোক, যেই হোক, শুধু দলীয় প্রতীক না দেখে খুঁজে খুঁজে একটু কষ্ট করে যোগ্য প্রার্থী দেখে সংসদে পাঠায়, তাহলে পুরো সংসদটা যোগ্য মানুষের যদি জায়গা হয়, তাহলে সেখানে তো নতুন বাংলাদেশের একটা সূচনা হবেই। এইটাই হলো আমাদের সবচেয়ে বড়। ধন্যবাদ। সাইদ আব্দুল্লাহ, আপনার কাছে আসি। টিসিবির লাইনে অনেক রোদ বা তীব্র বৃষ্টির ভেতরে, মানে ঝুম বৃষ্টির ভেতরেও মানুষ দাঁড়িয়ে লাইন ধরে পণ্য কিনছে কম টাকায়। 2 দিন আগেই ফেনীতে একজন মারা গেছে এই টিসিবির পণ্য কিনতে যে। এই জিনিসগুলো কি আসলে রাজনীতিবিদরা দেখেন? হয়তোবা কেউ কেউ দেখার চেষ্টা করেন, কেউ কেউ দেখেন না। তবে আমি যেটা বলবো, রাজনীতিবিদদের এটা দেখা উচিত, কারণ মানুষের নিত্য দিনের ঘটনাগুলো নিয়েই তো রাজনীতি। সো এই যে দেশের মানুষের এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে, খাদ্য সাপ্লাইটা ঠিক মতো থাকবে না, মানুষের ভোগান্তি বেড়ে যাবে, মূলত রাজনীতি যদি করতে হয় এটা নিয়েই করা উচিত। কারণ দিন শেষে মানুষ ভালো থাকলো কি থাকলো না, এটাই হওয়া উচিত অনেক বড় আলাপ।
আমরা সুশীল সমাজের বিভিন্ন জায়গায় সভা সেমিনারে যে ধরনের আলাপ আলোচনা দেখি, অনেক জায়গায় ওই খেটে খাওয়া মানুষ, কুলি মজুর এই ক্যাটাগরির মানুষদেরকে ইগনোর করে শুধু নিজেদের এই যে মিডল ক্লাসের মানুষজন বা যারা এই ভয়েসটা আছে সুশীল সমাজের মানুষ কিভাবে ভালো থাকবে, এটাই শুধুমাত্র সংস্কারের একমাত্র আলাপ হওয়া উচিত না। বরং রাজনীতিবিদদের এটা ভাবা উচিত যে ইলিশের দাম কেন ৩,০০০ টাকার উপরে চলে যাচ্ছে, মোটামুটি একটা মাঝারি সাইজের ইলিশ দেশের মানুষ তো প্রাণ হরে খেতে পারতো। মানুষের এটা মাথায় রাখা উচিত যে নিত্যদিনের এই যে বাজারের যে সিন্ডিকেটগুলো চলে সেটা কিভাবে দমিয়ে এনে মানুষের একেবারে মানে ক্রয় ক্ষমতার ভেতরে রাখা যায়। মানুষের শিক্ষার অবস্থা কি, হাসপাতালের অবস্থা কি, থানায় গেলে যাতে সে সার্ভিসটা পায়, ভূমি অফিসে গেলে যাতে তার ঘুষ না দিতে হয়, চাকরির ক্ষেত্রে যাতে বিভিন্ন জায়গায় লবিং না করতে হয়, এই সামগ্রিক ব্যাপারও কিন্তু রাজনীতিরই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। একটা ব্যাপার আমার একটু সাপ্লিমেন্টারি কথা বলতেই হবে, আগের যে প্রসঙ্গটাই এসেছিল যে ভারতের সাথে আধিপত্য বিরোধী যে রাজনীতির জায়গাটায় একপাক্ষিক কথা, যেহেতু আমি একপাক্ষিক না তাদের জায়গাটা তো তারা অবশ্যই বলবে, তবে অবধারিতভাবে আর একটা ব্যাপারও মাথায় রাখা উচিত, বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির যে হাতেখড়ি যেভাবে হয়েছিল সেই জায়গায় কিন্তু ভারত বিরোধী রাজনীতি অনেক মানুষ করেছেন এবং খুবই সিগনিফিক্যান্ট ভাবে। আমাদের মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা যদি বলি, এমন অনেক সিগনিফিক্যান্ট রোল উনি এত বৃদ্ধ বয়সে নিয়েছেন যেটা খুবই ল্যান্ডমার্ক হয়ে আছে। আমরা তো দলীয় কোরামগুলার বাইরে গিয়েও এই মানুষগুলাকে রেসপেক্ট করা উচিত। একই সাথে আমরা খালেদা জিয়ার কথা যদি বলি, জিয়াউর রহমানের কথা যদি বলি, খালেদা জিয়াকে নিয়ে শুধুমাত্র উনি যখন সরকার ছিলেন তখনই না, বরং উনি যখন বিরোধী দল ছিলেন, টিপাই মুখ বাঁধের কথা আসলো তো খালেদা জিয়া তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন। আমি জাস্ট সেরে দিচ্ছি, বিরোধী দলীয় নেত্রী থাকাকালীন অবস্থাতে উনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অফিসিয়ালি কয়েকবার চিঠি লিখেছিলেন 2011 সালে। এমনকি খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী থাকাকালীন অবস্থাতেও শেখ হাসিনা যখন দেশ বিক্রি করে দেওয়ার কাজ চালাচ্ছিলেন, খালেদা জিয়া এত সিরিয়াসলি আর্গু করতো যে ভারতের সংসদে তার জবাব দেওয়ার প্রয়োজন হয়েছিল এই খালেদা জিয়ার বিরুদ্ধে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি খেয়াল করে দেখি, এই যে পানির ন্যায্য হিস্যা নিয়ে জিয়াউর রহমান অনেক কাজ করেছিলেন। তারপরে যদি আমরা কথা বলি, ইভেন বর্তমানে এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে ভারতের জন্য যেটা সবচেয়ে প্রেসিং ইস্যু কিছু জায়গা থাকে, তিস্তা, সেই তিস্তার পারে 2 দিনের কর্মসূচিও দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। আগরতলাতে একেবারে পদযাত্রা করে তাদের যে বার্তাটা দেওয়া সেই বার্তাটাও দেওয়া হয়েছে। কিন্তু অনেক সময় যেটা দেখা যায়, অনেক পপুলিস্ট তত্ত্বের ফাঁদে পড়ে যে ও বিএনপি কি ভারতের পারপাস সার্ভ করছে কিনা এই ধরনের কথা আসে। আমার কাছে যেটা ব্যাপার, শুধু একটা দল না, জামাত, বিএনপি, এনসিপি, XYZ প্রত্যেকটা দলেরই একটা ব্যাপারে একমত থাকা উচিত, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ধন্যবাদ সাইদ আব্দুল্লাহ। আমি একটু ইয়াসির আরাফাত আপনার কাছে আসব, একটু বলবেন যে জামাত ইসলামের সাথে বেশ কিছু দলের সখ্যতা দেখা যাচ্ছে, তারা একই এবং অভিন্ন কর্মসূচি অভিন্ন দাবিতে দিচ্ছে। সামনের দিনগুলো কি আসলে রাজনীতি, জামাত ইসলামের রাজনীতি মুসলিম ব্রাদারহুড টাইপের কিছু দেখা যাবে কিনা? দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী এই যে সাবকন্টিনেন্ট রাজনীতি করে, এটার সাথে মিশর বা আলজেরিয়া তার সাথে অনেক ফারাক আছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দেশের স্বার্থ নিয়ে রাজনীতি করি, আমার ভূখণ্ড নিয়ে রাজনীতি করি, আমার জনগণের ইস্যু নিয়ে রাজনীতি করি। শুধু আমার এই দেশের ভূখণ্ড, দেশের স্বার্থ, কৃষ্টি, কালচার, সভ্যতা যার সাথে মিলবে তাদের সাথে আমাদের আগামী নির্বাচন, আন্দোলন, বহু প্রক্রিয়া হতে পারে। নারী স্বাধীনতা নিয়ে কি জামাত ইসলাম কিছু ভেবেছে? সামনের দিনগুলোতে নারী স্বাধীনতা নিয়ে জামাত ইসলাম কিছু ভেবেছে? জামাত ইসলামী এই প্রশ্নের উত্তর বহু টকশোতে বহুবার দিয়েছে। আমরা জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, সবার আগে নারীর স্বাধীনতা নিশ্চিত হবে, নারীর স্বাধীনভাবে চলাফেরার অধিকার ফিরে পাবে, নারী তার ইভটিজিং মুক্ত পরিবেশে নারী শিক্ষার্থীরা তার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে, দর্শন মুক্ত পরিবেশে তারা তাদের কাজ করতে পারবে। সুতরাং এই অনেক উদাহরণ আছে। মানে একটা জিনিস কি, জামাত ইসলামের ইস্যু যখন আসে তখন সাম্প্রদায়িক শব্দটা যোগ করা হয়, নারীর বিষয়টা সামনে নিয়ে আসা হয়। অথচ এই বিষয়গুলোতে জামাত ইসলাম, বিশেষ করে 5 আগস্টের পরবর্তী সময়ে জামাত ইসলামী শত শত নয় হাজার হাজার অমুসলিমদের বাড়ি রক্ষায় তারা তাদের জনশক্তিকে নিয়োজিত করেছিল। জামাত ইসলামের নারীর কথা যখন আসে, জামাত ইসলাম বিভিন্ন প্রতিষ্ঠান নেতাকর্মীরা চালায়, সেখানে দেখবেন হাজার হাজার নারীরা সেখানে চাকরি করে স্বাধীনভাবে সুন্দর পরিবেশে। সুতরাং জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, শুধু নারী নয়, অন্য ধর্মের লোকজন নয়, প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাবে। জামাত একটা স্লোগান কি, যেটা আগে প্রশ্ন করেছেন, যে সবার হাতে কাজ চাই, সবার মুখে ভাত চাই। দুটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা বেকার মুক্ত রেখে সবার মুখে যেন ভাত পৌঁছতে পারে। আমাদের খোলাফায়ে রাশিদদের যে ইতিহাস, তারা রাত্রিবেলা দেখতেন যে কে ক্ষুধার্ত আছে, নিজের কাঁধে করে আটা ওই মহিলার ঘরে নিয়ে গিয়েছেন, তাদেরকে রুটি বেলে খাইয়েছেন, উদাহরণ আছে। আমরা সেগুলো রাজনীতি। ধন্যবাদ, আমাদের সময় শেষ, আমরা এখন শেষ করব। শেষ করবার আগে বলি, শুরুতেও যেমনটি বলেছিলাম যে চ্যালেঞ্জ আছে কিন্তু সম্ভাবনা প্রবল।
রাজনৈতিক দলগুলোর একটু সুদৃষ্টি, জনসম্পৃক্ততা এবং জনগণের সঙ্গে তাদের হৃদ্যতার যে জায়গায় সেটি যখন বাড়বে, তখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশের কথা ভাবছি সেই বাংলাদেশটা হয়তো নিশ্চয়ই ফিরে পাবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকের মতো মধুমতি ব্যাংক পিএলসির নতুন বাংলাদেশ শেষ করছি এখানেই। দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।